বিষয়টা একটু ক্লিয়ার করে দিতেন আজকে। হ্যাঁ, হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, এখন কথা হচ্ছে কি, এই যে আমরা মানুষ, প্রাণী, গাছ, উদ্ভিদ, পানি, মাটি, ঠিক আছে? তো ভাই এগুলো কি এমনি, এমনি তৈরি হয়েছে, না এর পেছনে কোনো সৃষ্টি আছে, মানে কোনো স্রষ্টা আছে? আপনি কি এটা কি বিশ্বাস করেন যে কোনো স্রষ্টা আছে? এমনি এমনি কিছু হয় কেমনে ভাই, এটা তো আমি বুঝলাম না। এমনি এমনি কেমনে হয় আবার? এমনি এমনি হওয়ার দাবিটা তো কোরআনের দাবি। কোরআনে যেই জিনিসটা বলা আছে, আল্লাহ পাক যখন হ বলেন, কুন বলেন, আর সবকিছু এমনি এমনি হয়ে যায়। এটা তো এমনি এমনি দাবিটা তো ইসলামের দাবি। আমরা তো বলি যে না, এমনি এমনি কিছু হইতে পারে না। আপনি মানে আমাকে কেন এই জিনিসটা জিজ্ঞেস করতেছেন, এমনি এমনি কিছু হইতে পারে কিনা? এমনি এমনি হইতে পারে না, এটাই তো আমরা বলি। কোরআন বলে যে এমনি এমনি হইতে পারে, আল্লাহ যদি হ বলে, কুন বলে, আর সবকিছু এমনি এমনি হয়ে যায়। তাহলে আপনার তো তাহলে প্রশ্ন করা উচিত মুমিনদেরকে গিয়া, যে ভাই আল্লাহ নাকি কোন বলে আর সবকিছু এমনি এমনি হয়ে যায়, এমনি এমনি কেমনে হয়? এটা তো আপনি মুমিনদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন। আমাকে এখন ভাই, আমার কাছে যেটা মুমিনদের না। জিজ্ঞেস করলে ওরা এক কথায় উত্তর দিয়ে দেয়, এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহ করছে, ওটা তো আল্লাহ করছে, ইচ্ছা, কিন্তু যুক্তিযুক্ত বুঝলাম ভাবে ভাই আমার বুঝাতে ইচ্ছা, পারে না কেউ। কিন্তু কেমনে হইলোটা কেমনে, এমনি এমনি কেমনে হইলো? তাহলে এমনি হ বললো আর হয়ে গেল? মানে একজন একটা মানে সত্তা মনে করেন পুত করলো, পুত করলে সেই পুত হওয়ার, পুত শব্দ করার ফলে একটা কিছু তো এমনি এমনি হয়ে যেতে পারে না। মনে করেন আচ্ছা আপনি একটা কমান্ড করলে, সেই কমান্ডটা আরেকটা সত্তা লাগে, যে সত্তাটা সেই কমান্ডটা শুনবে এবং কমান্ডটাকে এক্সিকিউট করবে। এটা তো এমনি এমনি মানে নিজে নিজে তো কিছু হইতে পারে না ভাই, নিজে নিজে তো কিছু হওয়া সম্ভব না। হ্যাঁ, আপনাকে ঠিক আছে যে নিজে নিজে কোনো কিছু হয় না, এটা ঠিক আছে, কিন্তু মানে আপনাদের এই যে আলোচনাগুলো শোনার পর এখন মনে হচ্ছে যে মানে নাস্তিক যারা আছে, যারা ধর্মকে বিশ্বাস করে না, এরা কি সৃষ্টি মানে, মানে স্রষ্টা মানে, নাকি যে ধর্মগুলো আছে এগুলো মানে না? এই বিষয়টা একটু ভাই ক্লিয়ার স্রষ্টা করতে পারেন? শব্দটার সংজ্ঞাটা নিয়ে আমরা বহুবার আলোচনা করছি, সৃষ্টি শব্দটার সংজ্ঞা নিয়ে বহুবার আলোচনা করছি। সৃষ্টি শব্দটার সংজ্ঞাই তো এখন পর্যন্ত আমাদের লাইভে এসে কেউ ভালোভাবে দিতে পারে নাই। তখন আমি গিয়ে তখন তাদেরকে সেই সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা বইলা দিই। বইলা দেওয়ার পরে দেখা যায় যে মানে মহাবিশ্বে কোনো কোনো কিছু সৃষ্টি, সেটাই সে দাঁড়াইতে পারে না। এরকম কোনো প্রমাণই আমাদের কাছে নাই যে মহাবিশ্বে কোনো কিছু কখনো কোথাও সৃষ্টি হয়েছে। তাহলে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আপনি একটু দেন তাহলে। মানে সৃষ্টি সংজ্ঞা বলতে যেমন আমরা তৈরি হয়েছি, বা মানে এই যে গাছপালা, পানি, মাটি। তৈরি হওয়া, তৈরি হওয়া আর সৃষ্টি হওয়া তো আলাদা জিনিস ভাই। তৈরি হওয়া মানেই তো সৃষ্টি হওয়া না। তাহলে তো ভাই আমি গরুর মাংসের তরকারি রান্না করছি, এটা কি আমি সৃষ্টি করছি না তৈরি করছি? এটা আমি তৈরি করলাম। তাহলে তাহলে তো আর সৃষ্টি কেন কইলেন না? এটা সৃষ্টি না কেন সেটা একটু বলেন, বুঝান। হ্যাঁ, আপনার সাথে এটা আমি সৃষ্টি একমত। না, আপনার সাথে আমি একমত যে এটা আমি তৈরি করছি, কিন্তু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এটা সৃষ্টি না কেন, সেটা আপনি একটু বুঝা বলেন তো। কারণ ভাই এখানে হচ্ছে কি, আমি গরুর মাংসটা নিজে তৈরি, মানে মাংসটা এটা তৈরি করিনি। ফ্যান্টাস্টিক। এই তো এটা আপনি ঠিকই বলছেন, আপনার সাথে আমি পুরোপুরি একমত যে আমি এটা যে উপাদানগুলা, সেগুলো আমি প্রাকৃতিক উপাদানগুলা নিয়ে সেটার ভিতরে কিছু পরিবর্তন করছি। পরিবর্তন করার কারণে আমার এই জিনিসটা বানানোটা হইতেছে তৈরি করা, এটা সৃষ্টি আচ্ছা করা না। মানে হচ্ছে প্রাকৃতিক কোনো জিনিস, মনে করেন জঙ্গল থেকে আমি একটা কাঠ কাটলাম, কাঠটা দিয়ে আমি একটা চেয়ার বানাইলাম। চেয়ারটা আমি কি করছি, রূপান্তর ঘটাইছি বা তৈরি করছি। এটাকে তো আমি, চেয়ারটা তো আমি সৃষ্টি করি নাই, তাই না ভাই? ঠিক আছে ভাইয়া, এটা আমি তৈরি করছি কিন্তু এটা সৃষ্টি করিনি, ঠিক আছে। সৃষ্টি করিনি। মনে করেন আমি লেবু নিলাম, একটু চিনি নিলাম, আর একটু পানি নিলাম, তারপর একটু গোটা দিলাম, যে শরবত তৈরি হইলো। শরবতটা আমি তৈরি করছি, শরবতটা আমি সৃষ্টি করিনি, তাই না ভাই? জি ভাইয়া। কারণ আমি প্রকৃতি থেকে উপাদানগুলো সংগ্রহ করছি। যদি আমি প্রকৃতি থেকে উপাদানগুলো সংগ্রহ করি, তাহলে সেটা সেটা হয় তৈরি করা বা রূপান্তর ঘটানো। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আমি উপাদানগুলা কোথা থেকে নিচ্ছি। উপাদানগুলা যে যদি আমি প্রকৃতি থেকে নিই, এক্সিস্টিং উপাদান নিয়ে, মানে যেগুলো আগে থেকেই প্রকৃতিতে ছিল, সেখান থেকে নিয়ে যদি আমি কোনো কিছু একটু এদিক সেদিক করি, তাহলে সেটাকে আমরা বলি তৈরি করা বা রূপান্তর ঘটানো। আচ্ছা, আমি আমার সন্তানকে জন্ম দিছি, আমি কি আমার সন্তানের স্রষ্টা? আপনি ভাই এই বিষয়ে কি বলবো, এখন তো জন্মদাতা, কিন্তু স্রষ্টা এই বিষয়টা। বলেন বলেন, আপনি বলতে পারবেন। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বলতে পারবেন। আপনি বলেন, ট্রাই করেন। আমি আমার সন্তানকে জন্ম দিচ্ছি, আমি তো আমার সন্তানের স্রষ্টা তো হইতে পারি না। আমি আমার সন্তানের জনক হইতে পারি, জন্মদাতা হইতে পারি, কিন্তু স্রষ্টা তো না, তাই না? জি ভাইয়া। কারণ হচ্ছে আমি যেই আমার যে মানে যেটা আমরা মানে, সাধারণ ভাষায় বিচি বলি, আমার বিচিতে যে জিনিসটা জন্মাইছে, সেটা হওয়ার শুক্রাণু। জন্য আমি, হ্যাঁ, শুক্রাণুটা তৈরি হওয়ার জন্য আমি খাওয়া দাওয়া করছি, হাঁটাহাঁটি করছি, এক্সারসাইজ করছি, বা কিছু একটা করছি, কিছু একটা খাইছি। সেই খাবার থেকে যে পুষ্টিটা তৈরি হয়েছে, সেখান থেকে আমার শুক্রাণুটা তৈরি হয়েছে। মানে সেই উপাদানগুলো আগে থেকেই প্রকৃতিতে ছিল, সেই প্রকৃতির উপাদানগুলাই আমি একটু আমার শরীরে একটু পরিবর্তন করছে, ওই যে উপাদানটা শুক্রাণুতে পরিণত হয়েছে, সেটা আবার একটা সন্তান তৈরি করছে। তার মানে আমি বুঝতে পারতেছি যে প্রকৃতি থেকে যদি উপাদানগুলো সংগ্রহ করা হয়, তাহলে সেটা সৃষ্টি থাকে না। তাহলে সৃষ্টি হবে কোনটা? সৃষ্টি হবে হচ্ছে আমি যদি প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো একটা বস্তুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসি। আবারও বলছি, আপনি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে বলেন জি ভাই, আপনি বুঝতে আপনার সৃষ্টি শব্দটার সংজ্ঞার সাথে একমত কিনা। প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো একটা কিছুকে যদি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা হয়, তাহলে তাকে সৃষ্টি বলা হয়। শুধুমাত্র তখন সেই সৃষ্টি শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এছাড়া বাদ বাকি ক্ষেত্রে এটা হবে তৈরি করা, রূপান্তর ঘটানো। আপনি কি আমার সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা যেটা দিলাম, এটার সাথে একমত কিনা একটু বলেন। জি ভাই, একমত আছি ভাইয়া।
তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রকৃতিতে কোনো কিছু যদি আগে থেকে থাকে সেইটা এরপরে যদি আমি সেটা দিয়ে কোনো কিছু বানাই তাহলে সেটার সৃষ্টি থাকে না। আর প্রকৃতিতে সেটা যদি না থাকে, আগে থেকে কোনো উপাদান নাই, সেটা থেকে আমি কোনো কিছু অস্তিত্ব আনি, তাহলে সেটা হবে সৃষ্টি। এখন কোরআন অনুসারে আদমকে মানে আল্লাহ কি দিয়ে বানাইছে ভাই? মাটি দিয়ে। মাটি কি প্রকৃতিতে আগে থেকে ছিল? হ্যাঁ অবশ্যই আগে থেকে তো ছিল, কারণ মাটি না হলে ওনাকে কিভাবে তৈরি করছে? তাহলে তো আদমকে তো আল্লাহ সৃষ্টি করেনি, আদমকে আল্লাহ তৈরি করছে। ইসলাম অনুসারে আদমকে আল্লাহ তৈরি করছে নাকি ভাই? জি ভাই। আচ্ছা, মানে বাদ বাকি যে জিনিসগুলা আল্লাহর আরশ আগে ছিল পানির উপরে, এই কোরআনের আয়াতে যেটা বলা আছে আল্লাহর আরশ ছিল পানির উপরে, তারপরে আল্লাহ আরশের উপরে উঠেছেন, আরশের উপরে মানে সমাসীন হয়েছেন। পানির যে বাষ্প আছে সেই পানির বাষ্প থেকে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করছে, মহাবিশ্বের পরে আল্লাহ পাক আরশের উপরে উঠেছেন। এই জিনিসগুলা তো ইসলামী বইপত্রে, যেমন ধরেন আল বিদা বা নিহায়া গ্রন্থে এই জিনিসটা খুব পরিষ্কারভাবে বর্ণনা করা আছে। এটা কি আপনি পড়েছেন, আল্লাহর যে সৃষ্টির প্রক্রিয়া? ভাই এটা হচ্ছে কি, আমরা যেটা পড়ছিলাম সেটা পড়ার পরে আবার এক একজনের কাছে যখন প্রশ্ন করি, হুজুরদের কাছে হোক বা যারা একটু মানে জানে আর কি, বোঝে, কিন্তু তারা যেভাবে যুক্তিগুলো দেয় আমার কাছে মানে অ্যাকসেপ্টেবল না কথাগুলা, আমি নিজের সাথে মানাই নিতে পারি না। আচ্ছা, সেটা আমরা পরে আলোচনা করব, কিন্তু আপাতত আমরা যে সৃষ্টি শব্দটার ইয়াটা করতেছি। আল্লাহ পাকে কোরআনে তো এরকম কিছু বলা নাই যে আল্লাহ পাক কোনো কিছু উপাদান ছাড়া তৈরি করছে, এরকম তো কিছু কোরআনে বা হাদিসে কোথাও বলা নাই। তাহলে আপনি আল্লাহ বা সৃষ্টিকর্তা যে কোনো কিছু সৃষ্টি করছে এটা আপনি পাইছেন কোথায়? আপনি কি আমাকে একটা উদাহরণ দেখাতে পারবেন যেটা সৃষ্টি হয়েছে, কোনো একটা বস্তু সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার একটা উদাহরণ দেখান। না ভাই, এটা কথার প্রেক্ষিতে আর কি বলতেছিলাম এতক্ষণ, যে এমনি এমনি তো হয় না, সৃষ্টি করছে এটা এটা, বুঝছেন ভাই, আমি কথার প্রেক্ষিতে বললাম কথাটা। কিন্তু আপনি তো আমাকে একটা উদাহরণ দেখাতে পারছেন না। আচ্ছা, আপনাকে আরেকটা জিনিস বলি, আপনি তো মানে ক্লাস নিশ্চয়ই 6-7 এর বিজ্ঞান বই পড়ছেন। জি একটা জি। খুবই মানে বেসিক সূত্র আছে বিজ্ঞানের, সেটা হচ্ছে পদার্থ বিজ্ঞানের শক্তির অবিনশ্বরতা সূত্র, শক্তির সংরক্ষণশীলতা সূত্র। এই সূত্রটা কি আপনি পড়েছেন? সত্যি ভাই পড়ছিলাম তো অনেকদিন আগে, কিছু মনে আছে আংশিক কিছু। এই সূত্রটা অনুসারে শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ হয় না, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হতে পারে মাত্র। এটা তো পদার্থবিজ্ঞানের একদম ফাউন্ডেশন, একটা ফান্ডামেন্টাল রুল। শক্তি সৃষ্টি বা বিনাশ নাই, শক্তি শুধুমাত্র একটা থেকে আরেকটাতে রূপান্তরিত হতে পারে। এই সূত্রটা কি আপনার মনে আছে? ভাইয়া এতক্ষণ আংশিক কিছু মনে আছে, কিন্তু অনেকদিন আগে পড়ছি তো, তার কারণে সবটা আর কি বলতে গেলে এখন একটু লেখাপড়ার বাইরে। আচ্ছা, তাহলে আমি আপনাকে বলে দিলাম, আপনি এটা পরে চেক করে নিন। শক্তির সংরক্ষণশীলতা সূত্র বা শক্তির অবিনশ্বরতা সূত্র, যে নামে আপনি দেন না কেন, হয়তো এক এক বই এক এক রকমের নামে বলা আছে, জিনিসটা এটাই, মানে সূত্রটা এটাই যে শক্তির সৃষ্টি বা বিনাশ হয় না, শক্তি হচ্ছে অবিনশ্বর। শক্তি কখনো সৃষ্টিও হবে না, নতুন কোনো শক্তি আপনি সৃষ্টি করতে পারবেন না, আবার যে শক্তি এক্সিস্টিং আছে সেটাকে আপনি বিনাশও করতে পারবেন না, সেটা চিরন্তন। এখন আইনস্টাইন একটা জিনিস আমাদেরকে জানা গেছে, সেই জিনিসটা হচ্ছে যে আমাদের মহাবিশ্বে যত পদার্থ আছে সেই পদার্থগুলো হচ্ছে শক্তির একটা রূপ মাত্র। মানে এগুলো আসলে শক্তি, এগুলো পদার্থতে পরিণত হয়েছে, পদার্থ হয়ে আমাদের সামনে আছে, এগুলো আবার শক্তিতে রূপান্তরিত হয়ে যেতে পারে। এই সূত্রের উপর ভিত্তি করে, আইনস্টাইনের এই সূত্রের উপর ভিত্তি করে অ্যাটম বোম তৈরি হয়েছিল। অ্যাটম বোম তো আপনি জানেন যে জি জি। হিরোশিমা নাগাসাকি অ্যাটম বোমা মারা হয়েছিল, সেখানে ছোট একটু ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছিল, সেই ছোট ইউরেনিয়াম থেকে বিপুল পরিমাণ শক্তি বের করা হয়েছিল। মানে হচ্ছে ওই ছোট একটু পদার্থ থেকে এত বিপুল পরিমাণ শক্তি বের করা সম্ভব। হ্যাঁ, মানে ওই সব শক্তিগুলা ওই ছোট ইউরেনিয়ামের ভিতরে সংরক্ষিত ছিল। মানে ইউরেনিয়ামের মানে ছদ্মবেশে আমাদের সামনে ছিল, কিন্তু ওইটা আসলে শক্তি। সমস্ত পদার্থ, এই যে আপনি আমি মহাবিশ্বের যত পদার্থ আছে সেই সব পদার্থ আসলে শক্তি। এটা শক্তির একটা রূপ। আমাদের দৃষ্টির সীমার ভিতরে যত পদার্থ আছে সব পদার্থ হচ্ছে শক্তির একটা রূপ। এবং ইউরেনিয়াম থেকে সেই শক্তিটা বের করাটা অপেক্ষাকৃত সহজ দেখে বিজ্ঞানীরা অ্যাটম বোমা বানানোর ক্ষেত্রে ইউরেনিয়াম ব্যবহার করে। তাহলে আমরা আইনস্টাইনের সূত্র থেকে জানলাম যে মহাবিশ্বে যা কিছু আমরা দেখি, যে গ্রহ নক্ষত্র চাঁদ তারা সবকিছু, এটা হচ্ছে শক্তির একটা রূপ। আর আমরা এটা জানি যে শক্তির কোনো সৃষ্টি হয় না, বিনাশও হয় না। তাহলে এই দুইটা সূত্রকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা বলতে পারি যে মহাবিশ্বে যে পদার্থ আছে সেই পদার্থ যেহেতু শক্তি, সেই শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ হয় না। তার মানে মহাবিশ্বের যা কিছু আছে সেগুলোর কোনো সৃষ্টি বা বিনাশ নাই। মানে ফান্ডামেন্টাল যে জিনিসটা, শক্তিটা, সেই শক্তিটার তো কোনো সৃষ্টি বা বিনাশ নাই। তাহলে মহাবিশ্বে তো কোনো সৃষ্টি বলেই কিছু নাই। তাহলে আপনি সৃষ্টি পাইছেন কোথায় ভাই? আপনি আমাদেরকে তাহলে একটা উদাহরণ দেখান যেটা মহাবিশ্বের সৃষ্টি হয়েছে, বলেন। ভাইয়া এত ভাবে আমি তো মাথা খাটাই প্রশ্ন করি নাই, ঠিক আছে, মানে এতদূর পর্যন্ত আমি যাইনি। তো ভাইয়া এখন আরেকটু প্রশ্ন, মানে শেষ তাহলে যেটা আমি আপনার সাথে আলোচনাতে যে জিনিসটা আপনাকে বোঝাবার চেষ্টা করলাম যে আমাদের মহাবিশ্বে যত কিছু যা কিছু আছে সবই আসলে শক্তি, এবং সেই শক্তির বিনাশ বা সৃষ্টি হয় না।
তার মানে হচ্ছে মহাবিশ্বে আমরা কোনো কিছু সৃষ্টি এই পর্যন্ত আমাদের অভিজ্ঞতার ভিতরে কোনো কিছু সৃষ্টি হয়েছে এরকম কোনো কিছু নাই। সবকিছুই রূপান্তর হয়, সবকিছুই পরিবর্তন হয়, রূপান্তর হয়, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে পরিণত হয়। আমরা মহাবিশ্বে এমন কোনো উদাহরণ এই পর্যন্ত পাইনি যেটা সৃষ্টি হয়েছে, যেটা কোনো উপাদান ছাড়া অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসছে, এরকম কোনো কিছুর এক্সাম্পল আমাদের কাছে নাই। তাহলে আপনি কিভাবে বলেন যে ভাই সৃষ্টি হয়েছে, অমুক তমুক সৃষ্টি হয়েছে, আমরা সৃষ্টি হয়েছে? আমরা কেউ সৃষ্টি হই নাই ভাই, আমরা সবাই হচ্ছে রূপান্তরিত শক্তি। আমি, আপনি সবাই হচ্ছে রূপান্তরিত শক্তি, এবং একসময় আমাদের সেই শক্তি মানে পদার্থটা আবার শক্তিতে পরিণত হবে। আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তখন আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে ক্রমাগত রূপান্তরিত হচ্ছে। এই যে আপনি এখন আছেন, আপনি কয়েকদিন পর মারা যাবেন, আপনার বডিটা মাটিতে পোতা হবে। মাটিতে পোতা হবে, সেই মাটি থেকে আপনার শরীরের যে মানে ইয়াগুলা সেগুলো পুষ্টিতে পরিণত হবে, এবং সেগুলা একটা গাছ হয়তো সেখান থেকে পুষ্টি সংগ্রহ করবে। সেই গাছটা আপনার শরীরের যে মানে হাড় মধ্যে আছে, যে পচা গলা যে জিনিস মাংস টাংস আছে, সেগুলো থেকে পুষ্টি নিবে আপনার একটা গাছ। সেই গাছটাতে তখন দেখা যাবে সুন্দর সুন্দর ফল হয়েছে, আম হয়েছে, কাঁঠাল হয়েছে। ওই কাঁঠাল আম কাঁঠালগুলো আবার কোনো একটা পাখি খাবে, কোনো একটা মানুষ খাবে, কোনো একটা জীবজন্তু খাবে। তখন তার মাসল একটু বাড়বে, তখন তার শরীর একটু বৃদ্ধি পাবে, সে একটু শক্তি পাবে, এনার্জি পাবে। সেই মানে আপনার বডিতে যেটা ছিল সেটা একটা সময় আবার চক্রাকারে আরেকটা প্রাণীর শরীরে ফেরত যাবে। এইভাবে এই চক্র চলতে থাকে, এই চক্রটা চলতে থাকবে। এবং এখন আমরা যে জিনিসটা মানে ইয়া করতে পারি, তাইলে ভাই প্রথম প্রাণীর যে কোষ, সেই প্রাণীর কোষটা কোথেকে আসলো? এটা যদি আপনার প্রশ্ন থাকে সেটা আপনি করতে পারেন, সেটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। জি জি ভাইয়া, হ্যাঁ এটাই আমি এতক্ষণ পর্যন্ত এই প্রশ্নটাই আর কি বুঝি নাই যে আমি প্রশ্নটা কিভাবে করবো। আপনি যদি এটা একটু আর কি আলোচনা করতেন যে প্রথম প্রাণীর কোষ। প্রাণীর কোষ কিভাবে তৈরি হলো, যে মানে জড় বস্তু থেকে জৈব বস্তু বা অজৈব যৌগ থেকে জৈব যৌগ, এটা কিভাবে হলো? এটা ছিল বিজ্ঞানীদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। যে তাইলে সবই বুঝলাম, এগুলো তো সবই ঠিকঠাক ভাবে মিলতেছে, যুক্তিতে সবই খাটতেছে, কিন্তু জড় বস্তু থেকে জীবের তৈরিটা কেমন হলো, এইটা বিজ্ঞানীরা অনেকদিন ধরে সলভ করতে পারতেছিল না। সেই সময় যে একটা প্রতিষ্ঠিত মতবাদ ছিল সেটাকে বলা হয়তো প্রাণ শক্তি মতবাদ। সেই প্রাণ শক্তি মতবাদ অনুসারে যে প্রাণ শক্তি এটা হচ্ছে একটা অলৌকিক জিনিস, এটা একটা স্পেশাল জিনিস। এটা এটা বিজ্ঞানীরা মনে করতো যে এটা একটা স্পেশাল জিনিস, মানুষের ভিতরে একটা প্রাণ শক্তি থাকে বা জীবের ভিতরে একটা প্রাণ শক্তি থাকে, এটা একটা স্পেশাল জিনিস, অলৌকিক জিনিস। এটার ব্যাখ্যা বিজ্ঞানীরা দিতে পারতেছিল না বহুদিন। পরে প্রায় 200 বছর আগে ফ্রেডরিক ভোলার, 200 বা 150 বছর আগে হবে বোধহয়, আমি এক্সাক্ট টাইমটা আমার খেয়াল নাই, কিন্তু উনি একজন জার্মান বিজ্ঞানী, জার্মান কেমিস্ট, জার্মান রসায়নবিদ। তিনি, তার নাম হচ্ছে ফ্রেডরিক ভোলার। উনি একটা গবেষণা করতে করতে হঠাৎ মানে দুর্ঘটনাবশত তিনি একটা চমৎকার আবিষ্কার করে ফেললেন। তিনি আবিষ্কারটা আসলে দুর্ঘটনাবশত করছে, তিনি নিজেও বুঝতে পারেনি যে এটা বেড়ে যাবে। সে যেটা করতেছিল এক্সপেরিমেন্ট, কিছু জড়বস্তু নিয়ে কাজ করতেছিল, মানে অজৈব যৌগ নিয়ে কাজ করতেছিল। অজৈব যৌগ নিয়ে কাজ করতে করতে হঠাৎ করে সেখান থেকে একটা জৈব যৌগ তৈরি হয়ে গেল। এখন সে তো বেকুব হয়ে গেল যে আরে এইটা কিভাবে সম্ভব? অজৈব যৌগ থেকে জৈব যৌগ, মানে জৈব যৌগ মানে হচ্ছে আপনাকে মানে সহজভাবে বলে দিই, অজৈব যৌগ মানে হচ্ছে যে জড় বস্তুর ভিতরে যে জিনিসটা থাকে সেটাকে আমরা অজৈব যৌগ বলি, আর জীবের ভিতরে যে জিনিসটা থাকে সেটাকে আমরা জৈব যৌগ বলি। মানে জৈব মানে হচ্ছে জীব, আর অজৈব মানে হচ্ছে জড়। তো একটা সময় তো এই মানে মতবাদটা খুবই ফেমাস ছিল, বার্জেলিয়াসের মতবাদ, প্রাণ শক্তি মতবাদ। এটা খুবই ফেমাস ছিল যে প্রাণীর ভিতরে যে ইয়াগুলা থাকে সেগুলো হচ্ছে একটা স্পেশাল জিনিস, অলৌকিক জিনিস। কিন্তু এই ফ্রেডরিক ভোলার সেই গবেষণাটা করার পরে দেখা গেল যে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা সম্ভব। এরপরে এই বিজ্ঞানের জগতে একটা বড় পরিবর্তন ঘটে গেল। সেই পরিবর্তনটা হইতেছে তখন এই যে আগে যে প্রাণশক্তি মতবাদ, সেই প্রাণশক্তি মতবাদটা তখন বাতিল হয়ে গেল। তখন আমরা বুঝতে পারলাম যে আচ্ছা, আপনাকে আমি ইয়াটা দেখাই, আমার সংশয়.com এর যে লেখাটা, সেই লেখাটা আপনি পরে পড়ে নিয়েন এবং যাচাই করে দেখেন যে এই লেখাগুলো অবশ্যই জেমিনি বা চ্যাটজিপিটি দিয়ে যাচাই করবেন। আমাদের লেখাও সবসময় যাচাই করে পড়বেন। এই যে এটা হচ্ছে একটা হ্যাঁ, প্রাণশক্তি মতবাদটা বিলুপ্ত হয়ে গেল। এই যে দেখেন, প্রাণশক্তি তত্ত্ব একটি প্রাচীন ধারণা, ফ্রেডরিক ভোলার এবং প্রাণশক্তি তত্ত্বের পতন। এখানে দেখেন এই যে ফ্রেডরিক ভোলার যে এক্সপেরিমেন্টটা করছিল এই 1828 সালে, জার্মান বিজ্ঞানী ফ্রেডরিশ ভোলার অজৈব উপাদান থেকে প্রথমবারের মতো জৈব যৌগ তৈরি করতে সক্ষম হন। ভোলার প্রথমে অ্যামোনিয়াম সায়ানাইড প্রস্তুত করেন এবং ওই সময়ের বিবরণে তিনি প্রায় সিলভার সায়ানাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে ইন সিটু NH4OCN তৈরি করেন বলে উল্লেখ আছে। এর উত্তাপে ইউরিয়া সার তৈরি করে ফেলেন। এটা ছিল একটা অ্যাক্সিডেন্ট, তিনি ইউরিয়া সার তৈরি করে ফেলেন। ইউরিয়া হচ্ছে একটা সার, এটা হচ্ছে জৈব যৌগ দিয়ে তৈরি। এখন সে এই এক্সপেরিমেন্টটা করে এটা বাইর করে ফেলেছে। এখন ইউরিয়া হলো একটা জৈব যৌগ যা মানুষের মূত্রে প্রাকৃতিক ভাবে পাওয়া যায়। ভোলারের এই সাফল্য দেখিয়ে দেয় যে জৈব যৌগ কেবল জীব দেহে নয়, বরং অজৈব যৌগ পদার্থ থেকেও রাসায়নিক সংশ্লেষণ হতে পারে। রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে অজৈব পদার্থ থেকেও জৈব যৌগ তৈরি হতে পারে। এই জৈব অজৈবের বিভাজন নতুন পথের সন্ধান, প্রাকৃতিক জীবন এবং জীবনের
উদ্ভব বৈজ্ঞানিক ব্যাখ্যা। এরপরে বিজ্ঞানীরা ঠিকভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারলো যে অলৌকিক শক্তির আর কোনো দরকার নাই এখন আর। এই যে বার্জিলিয়াসের যে প্রাণ শক্তি তত্ত্ব ছিল সেটা প্রমাণ করার চেষ্টা করতো যে জীবের দেহে প্রাণ শক্তি বলে একটা বিশেষ শক্তি রয়েছে যা কেবলমাত্র জীবন্ত প্রাণীর দেহে বিদ্যমান। কিন্তু ভোলারের আবিষ্কার সেই তত্ত্বকে ভুল প্রমাণ করে এবং প্রমাণ করে যে প্রকৃতিতে যে জৈব যৌগ তৈরি হয় তা সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া ঘটে, কোনো রহস্যময় শক্তি বা অলৌকিকতা এর সাথে জড়িত নয়। জীবনের রাসায়নিক উৎপত্তি, বিজ্ঞান প্রমাণ করেছে যে জীবনের মূল উপাদানগুলো জৈব যৌগের রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হতে পারে। সুতরাং জৈব যৌগের উৎপত্তি এবং জীবনের শুরুতে কোনো অলৌকিক শক্তির প্রয়োজন নেই। প্রাকৃতিক বিকাশের ধারা, ভোলারের যুগান্তকারী আবিষ্কার বিজ্ঞানীদেরকে অনুপ্রাণিত করেছিল আরো জটিল যৌগ তৈরি করতে। পরবর্তীতে বিজ্ঞানীরা আরো জটিল যৌগ যেমন প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জৈব পদার্থ সংশ্লেষণ করতে সক্ষম হন। এর ফলে প্রাণের উৎপত্তি এবং বিকাশের প্রাকৃতিক ধারা আরো স্পষ্ট হয়ে ওঠে। এবং এই আবিষ্কারটার মাধ্যমে আমরা আরো ভালোভাবে বুঝতে পারলাম যে প্রকৃতিতে কিভাবে জড়বস্তু থেকে জীবের উৎপত্তি ঘটছে, সেটা আমরা আরো মানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ভালোভাবে বুঝতে পারলাম। কিন্তু এর আগ পর্যন্ত এই জিনিসটা বোঝাটা একটু কঠিন ছিল। এর আগ পর্যন্ত আমরা মানে বিজ্ঞানীরাও মনে করতো যে এটার ভিতরে মনে কোনো রহস্যময় কিছু একটা আছে, প্রাণ শক্তি টাইপের কিছু একটা আছে। কিন্তু এটা এখন বাতিল মতবাদ। এবং এখনকার মতবাদ হচ্ছে, এখনকার হচ্ছে যে আমাদের কাছে এই ইনফরমেশন আছে যে মানে জৈব যৌগের উৎপত্তি কিভাবে ঘটতে পারে অজৈব বস্তু থেকে। দ্রুত যুক্ত করুন ভাই, আপনার দুইটা প্রশ্নের আমার মনে উত্তর দিয়ে ফেলছি।